করেছে, লড়াই করেছে, বুকে রক্ত দিয়েছে। জুলাই আগস্টে যারা বুকে রক্ত দিয়েছে তাদের সকলকে, শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দেশের জনগণকে এই 15 বছর ধরে গণতন্ত্রের সংগ্রামের জন্য যে লড়াই তারা করেছে সেই লড়াইয়ের জন্য তিনি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। অভিনন্দন গণতন্ত্রের মাতা। সবচেয়ে আমাদের অভিনন্দন তিনি জানিয়েছেন আমাদের নেতাকর্মী যারা এই দীর্ঘ 15 বছর ধরে আপনার লড়াই করেছে, সংগ্রাম করেছে, নির্যাতন সহ্য করেছে, প্রাণ দিয়েছে বিএনপির, তাদেরকেও তিনি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে তিনি তার মাতা এবং আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার কৃতজ্ঞতা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন যে তাকে সঠিকভাবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আমি আপনাদেরকে, আমাদের সাংবাদিক ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই বছরগুলোতে, বিগত বছরগুলোতে যেভাবে কষ্ট করেছেন, রোদে পুড়ে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত কাভার করেছেন গণতন্ত্রকে উত্তরণের জন্য। আমাদের সামনে সেই সম্ভাবনার দ্বার আবার উন্মোচিত হতে চলেছে। আসুন আমরা আবার সবাই মিলে এই সম্ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। জনগণের আকাঙ্ক্ষা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে এগিয়ে যাই। একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে গণতন্ত্র কিন্তু একটা দিনের ব্যাপার নয়। গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়, এটা একটা কালচার। সেই কালচারটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। সারাক্ষণ একে অপরকে বকাবকি, গালিগালাজ, আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি, অমুকখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন, আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, আর আমাদের যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। মানে মহাসচিব, এই নির্বাচনের সময় বাদে জুলাই ঘোষণাপত্র বা সংস্কার এই ইস্যুতে এটা তো আপনার অলরেডি বোধহয় আপনার এসেছে, চৌথ ঘোষণাতে এসেছে, এটা হয়ে যাবে এই সম্পর্কে। আপনি বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি হওয়ার জন্য সর্বসম্মত, এটা কি আসলে বিএনপি এবং প্রধান উপদেষ্টা যে বৈঠক হয়েছে সেই বৈঠক কিছু সিদ্ধান্ত? হ্যাঁ, অবশ্যই। এতক্ষণ কি শুনলেন? ওটা ইশতেহারই আছে। হ্যাঁ, এবং যেটা ঘোষণা দিয়েছেন কিন্তু আপনার সরকারের উপদেষ্টা একজন, ডক্টর খলিল, এরা যৌথ ঘোষণা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বুঝিনি আপনার প্রশ্ন। আজকে এই মুহূর্তের অন্য কোনো প্রশ্ন দরকার নাই। নির্বাচন কমিশন টমিশন সব ঠিকঠাক মতো চলবে। ধন্যবাদ। এতক্ষণ আমরা ছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। চলে যাচ্ছি এখন চারদিকে। জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানি মৃধা। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। লন্ডনে একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে সময়সীমা ঘোষণা করা হয়েছে, তবে সকল প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন করা যেতে পারে। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আরও বলেন, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে কমিশন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ ঘোষণা হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার
বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। এর আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ১.৫ ঘন্টার একান্ত বৈঠক হয়। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় এই বৈঠক। এর কিছুক্ষণ আগে হোটেলে প্রবেশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হোটেলের সামনে থাকা দলের নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে নিজ বাসভবন থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার ভোর থেকেই হোটেলের সামনে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লন্ডন ছাড়াও আশপাশের শহরগুলো থেকেও বহু নেতাকর্মীরা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্তর্বর্তী সরকারের দূরত্ব কিছুটা হলেও কমবে। রাজনৈতিক অচল অবস্থা নিরসনে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইরানের প্রধান পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে বিমান হামলা করেছে ইসরায়েল। নতুন করে হামলা হয়েছে তাবরিজ শহরের সামরিক স্থাপনায়। বৃহস্পতিবার মধ্যরাতে ইসরায়েলের ২ শতাধিক বিমান দিয়ে একযোগে ইরানে হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবার ইহুদি ভূখণ্ড অভিমুখে ১০০ ড্রোন ছোড়ে তেহরান, যেগুলোর বেশিরভাগই ভূপাতিত করা হয়। কিন্তু ইসরায়েলের হামলায় ভয়াবহ ক্ষতি হয়েছে ইরানের। প্রাণ গেছে ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রধান হোসেন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ ৬ পরমাণু বিজ্ঞানীর। এমন অবস্থায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পরমাণু আলোচনা স্থগিত করেছে তেহরান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগে ইরানের পরমাণু চুক্তিতে আসা উচিত। ভারতের আহমেদাবাদে দুর্ঘটনা কবলিত বোয়িং 787 ড্রিম লাইনের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ১ লাখ লিটারের বেশি ফুয়েল বিমানের জ্বালানি ট্যাঙ্কারে থাকায় মৃতদেহের শনাক্ত করা বেশ কঠিন। চলছে ১,০০০ ডিএনএ পরীক্ষা। বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা একমাত্র যাত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ বিমানবন্দরে কর্মকর্তাদের সঙ্গেও জরুরি বৈঠক করেছেন তিনি। দুর্ঘটনার কারণ খুঁজে পেতে দুর্ঘটনাস্থলে এখনও চলছে অনুসন্ধান। বৃহস্পতিবারের এই বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার করা হয়েছে ২৬৫ মরদেহ। দুর্ঘটনায় নিহতদের প্রতিটি পরিবারকে ১ কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। বোয়িং 7878 ড্রিম লাইনারের ভয়াবহ দুর্ঘটনার পর এই বিমানের উড্ডয়নের স্থগিত করে দিতে পারে ভারত। বোমা হামলার হুমকির কারণে থাইল্যান্ডের ফুকেটে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট AI 379। রয়টার্সের প্রতিবেদন বলছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান উড্ডয়নের পর ফ্লাইটের মধ্যে বোমা হামলার হুমকি একটি চিরকুট পান এক যাত্রী। যদিও তল্লাশির পর কোনো বিস্ফোরক পদার্থের সন্ধান মেলেনি। বিমানটিতে ১৫৬ জন যাত্রী ছিলেন। ঈদের লম্বা ছুটি কাটিয়ে রেলযোগে রাজধানীমুখী মানুষের ফিরে আসার চাপ ধীরে ধীরে বাড়ছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগে রাজধানীতে ফিরছেন অনেকে। দুপুরে কমলাপুর স্টেশনে মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে
23টি ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে, তবে ফিরে আসার ক্ষেত্রে বুড়িমারি তিতাস এক্সপ্রেস শিডিউল বিপর্যয় ছিল। তিনি জানান, ফিরে আসা যাত্রীদের চাপ বেশি রয়েছে। ভোর থেকে দেশের নানা গন্তব্য থেকে 14টি ট্রেন ঢাকায় এসেছে। এদিকে যাত্রীরা বলছেন, ঢাকার ফেরার পথে যাত্রা নির্বিঘ্ন ছিল না, অতিরিক্ত যাত্রীতে সব কোচে ভিড় ছিল। কুলিয়ারচর থেকেই প্রচুর ভিড়, তারপর আবার মেথিকান্দি ট্রেন থামার পর মেথিকান্দি থেকে আরো ভিড় বাড়লো, তারপর নরসিংদী থেকে আরো ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে আমাদের আসা। আমি ঝুলে ঝুলে আসছি, আর এমন যন্ত্রণা হয়েছে, একটু পরে মরে যাবো এমন যন্ত্রণা হয়েছে। ফার্স্ট ক্লাস টিকিট কাটার পরেও দেখা যাচ্ছে যে এখানে সমানে প্যাসেঞ্জার তোলা হচ্ছে, যা খুবই কষ্টকর আর কি। বুড়িমারি অভিমুখী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি 15 মিনিট বিলম্বে, আর আগত যেসব ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আদ্যনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র 1 ঘন্টা বিলম্বে পৌঁছাইছে। বাকি সব ট্রেন ঢাকা থেকে ঢাকার প্রবেশ এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া যথারীতি যথাসময়ে সব ট্রেন ছেড়ে গেছে। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। সড়ক, নৌ এবং রেলপথে বাড়ছে কর্মস্থল মানুষের চাপ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে। সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ বাড়তে থাকে। বেলা বাড়লে যানবাহনের অতিরিক্ত চাপে যমুনা সেতুর টোল প্লাজায় যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজট আটকা পড়ে ভোগান্তিতে পোহাচ্ছে উত্তরের 22 জেলার কর্মস্থলে ফেরা মানুষ। শুক্রবার ভোর থেকে কড্ডার মোড় এবং হাটি কুমরুল মোড়ে বাসের জন্য ভিড় দেখা যায় যাত্রীদের। বাড়তি ভাড়ার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছেন না অনেক যাত্রী। এদিকে ঈদের আগে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘরমুখ মানুষের যানজট ভোগান্তি হলেও এখন স্বস্তিতে কর্মস্থলে ফিরছেন। যাত্রীর চাপ বাড়লেও পর্যাপ্ত গণপরিবহন না থাকায় বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে দেখা গেছে। এছাড়া কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বেড়েছে ভোলার লঞ্চ ঘাটগুলোয়। তবে লঞ্চ সংকট না থাকায় তপ্ত রোদে ভোগান্তিতে হাজারো যাত্রী। কেউ কেউ বাধ্য হয়ে ভোলা থেকে লক্ষ্মীপুর উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে অবৈধ ফিটনেসবিহীন নৌযানে। আগামী নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর সাথে বৃহৎ ঐক্য করার চেষ্টা করছে জামায়াত ইসলামী। এছাড়া দলগুলোর সাথে আসন বন্টন নিয়ে আলোচনা ও মত বিনিময় চলছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনে দলীয় প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার কাজ করছে। তবে কিছু রাজনৈতিক দল নির্বাচনের সময় এগিয়ে আনতে সরকারকে চাপ দেওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন তিনি। এছাড়া শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনও অন্তর্বর্তী সরকারের অধীনে করার দাবি জানান তিনি। ক্ষমতার ভারসাম্য রেখে সুষ্ঠু বাংলাদেশ বিনির্মাণের উপযুক্ত একটা রাষ্ট্র কাঠামো যদি নির্মাণ করা না যায়, এমন অবস্থায় নির্বাচন হয়ে গেলে কিন্তু সেই বাংলাদেশ আর কখনো নির্মাণ করা সম্ভব হবে না। একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই কিন্তু দলীয় প্রভাবমুক্ত হয়ে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোটাকে কোন দলের স্বার্থের দিকে না তাকিয়ে নিউট্রালি একটা কাঠামোগত পুনর্বিন্যাস করা সম্ভব একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের পক্ষে। সিলেটের কৈলাস টিলা 7 ও সিলেট গ্যাস ফিল্ড 10 কূপ থেকে নতুন ওয়ার্ক ওভারের মাধ্যমে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে সিলেটের কৈলাস টিলা ও সিলেট গ্যাস ফিল্ডের ওয়ার্ক ওভারের কাজ পরিদর্শনকালে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয় সেসব এলাকার মানুষের জন্য এখন থেকে স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার। তবে বাসাবাড়িতে লাইনের গ্যাস সরবরাহে নিরুৎসাহিত করে উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ কোনোভাবেই সম্ভব নয়। গ্যাসের যে কার্যক্রম, এখানে আমাদের কিছু এক্সপ্লোরেশন হচ্ছে, ওয়ার্ক ওভার হচ্ছে, মানে ওই যে কূপের পাশে আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা। তো অলরেডি সাকসেসফুল হয়েছে
কত পাওয়া গেছে অলরেডি? 8 একটা ওই যে এখানে 8 কলেজের সাথে 8 মিলিয়ন ইয়ে পাওয়া গেছে এমএমসিউডি। আরেকটা আমরা করব, শুরু হচ্ছে, কাজ হচ্ছে। তো ওইখানেও আমরা আশা করতেছি 6-7 এরকম আমরা পাবো। এছাড়া ওই শিল্পে যে গ্যাসের ব্যাপারে যে একটা অভিযোগ আছে সেগুলো দেখব, ওদের মিটারিং স্টেশনে গিয়ে দেখব যে এখানে এই এলাকার লোক গ্যাস পাচ্ছে কিনা। আগামী 16 থেকে 22 জুন পর্যন্ত থেমে থেমে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বর্ষাকাল জুড়েই গরমের তীব্রতা অনুভূত হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম আজাদ মল্লিক। তিনি বলেন, বর্ষাকালে দেশের বিভিন্ন স্থানে হালকা ও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমার আপাতত তেমন কোনো পূর্বাভাস নেই। গত কয়েক বছরের আবহাওয়া পর্যালোচনার কথা জানিয়ে আবহাওয়াবিদ বলেন, এবারও গরমের তীব্রতা সারা দেশেই অনুভূত হচ্ছে। যেহেতু জলীয়বাষ্পের পরিমাণ বেশি, সেই কারণে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। এই ধরনের পরিস্থিতি আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। 16 তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত থেমে থেমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে। ঈদের পর রাজধানীর কাঁচা বাজারে এখনও জমে ওঠেনি বেচা কেনা। ঈদের পর প্রথম শুক্রবার কাঁচা বাজারে ক্রেতার উপস্থিতি ছিল কম। পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। তবে বাজার স্থিতিশীল রয়েছে সবজির দাম। কয়েকটি বাদে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 25 থেকে 55 টাকার মধ্যে। কমতির দিকে মুরগি ও ডিমের দামও। প্রতি কেজি ব্রয়লার মুরগি 150 থেকে 155 টাকায় ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। এছাড়া প্রতি ডজন ফার্মের ডিম কেনা যাচ্ছে 120 থেকে 125 টাকায়। তবে কিছুটা ঊর্ধ্বমুখী মাছের বাজার। বেশি দামে বিক্রি হচ্ছে রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া সহ প্রায় সব ধরনের মাছ। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আপনার এই যে সরি 60 টাকা, 40, 50, 40, 30-এর ভিতরে মাল। এর উপরে কোনো মাল নাই বর্তমানে। মাল খায় না, বাজার কাস্টমার নাই। কমবে বাড়বে কমবে, এটাই সিস্টেম। এখন তো আর কোনো সিন্ডিকেট নেই। আর যদি সিন্ডিকেট থাকতো তো সবজির দাম এত কম হইতো না। 3 কেজি সবজির দাম 100 টাকা। সারা বছর এমন থাকলে তো ভালো হয়, জনগণের সুবিধা, সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য ভালো হয়। ব্রয়লার দামটা একটু কম আছে, আর বাজারও ঠান্ডা, এখনো অ্যাভেলেবেল, অফিস খোলা যায়নি তো। ঈদের ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা। এতে পাটুরিয়া, দৌলতিয়া লঞ্চ ঘাট ও ফেরি ঘাটে বেড়েছে যাত্রীদের চাপ। এ নিয়ে আরও জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ফয়েজ আসাদ জামান। সরাসরি যাচ্ছি তার কাছে। আসাদ, যাত্রীদের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? সানি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়ার 4 নম্বর ফেরিঘাট এলাকায়। সেই সকাল থেকে কিন্তু আমরা দর্শকদের জানানোর চেষ্টা করেছি যে এই ঘাটের অবস্থিতি। তো এই যে এই পাটুরিয়া ঈদ উদযাপন শেষে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ কিন্তু ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন এই পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ হয়ে। ফোটা বাতাস নেই বললেই চলে। এই গরমের মধ্যেই কিন্তু যে দৌলতদিয়া হয়ে কিন্তু লঞ্চ, তারপর হচ্ছে ফেরিতে করে কিন্তু মানুষ কর্মস্থলে ফিরছেন। তো যদি ভোগান্তির কথা বলতে চাই, যে ওপার থেকে কিন্তু কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না, কিন্তু এপার থেকে যে মানুষগুলো ফেরি কিংবা লঞ্চ থেকে নামছে, একেবারে ফেরি এবং লঞ্চ ঘাট থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে পাটুরিয়া বাস টার্মিনাল। সেখান থেকেই কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন বাসে করে। এই যদি ভোগান্তির কথা একটু স্পষ্ট করে বলতে চাই, যে ভাড়া বাড়তি নেওয়ার কিছু অভিযোগ আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে এই মানিকগঞ্জ পর্যন্ত এই পাটুরিয়া থেকে ভাড়া হচ্ছে 70 থেকে 80 টাকা। সেটা কিন্তু সর্বনিম্ন কিন্তু 150 টাকা নেওয়া হচ্ছে। কিছু কিছু বাস সার্ভিস কিন্তু 200 টাকা পর্যন্ত নিচ্ছেন। আর অধিকাংশই বাস থেকে দেখা হচ্ছে যে পাটুরিয়া থেকে মানিকগঞ্জ, সাভার এগুলো পর্যন্ত কিন্তু নবীনগর, এই 3টি জায়গার যাত্রীদের কিন্তু নেওয়া হচ্ছে না। বিশেষ করে তারা হচ্ছে গাবতলী, চিটাগং রোড
এই সব যারা যাত্রী রয়েছেন তাদেরকে নিচ্ছেন। তো এখান থেকে যে ভাড়া, গাবতলীর ভাড়া হচ্ছে 180 থেকে 190 টাকা, সেটা কিন্তু সর্বনিম্ন না হচ্ছে 300 টাকা। 1 টাকা কমে কিন্তু তারা বাস ছাড়ছেন না বলে আমরা দেখেছি। অপরদিকে যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে শনিবার রবিবার থেকে যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে শনিবার রবিবার থেকেই কিন্তু কর্মস্থলে তাদের ফিরতে হবে, যাদের তারা কিন্তু আজকেই তারা রওনা হয়েছেন। তো যারা পাটুরিয়া থেকে আশুলিয়া কিংবা চৌরাস্তা গাজীপুর যাবেন, তো সেখান পর্যন্ত ভাড়া আসে 200 টাকা, কিন্তু দেখা গিয়েছে যেসব বাসগুলো এখান থেকে ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু 400 টাকার কমে কিন্তু যাচ্ছে না। তো আমরা কথা বলেছি উপজেলা প্রশাসনের সাথে, কথা বলার পর তারা একটু আগেই কিন্তু তাদের যে মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত সেটা কিন্তু ওই বাস টার্মিনালে পৌঁছেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এখন পর্যন্ত কি হচ্ছে সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আর চাপের ঈদের কর্মজীবীদের ফেরা নিয়ে, ঈদের ছুটি শেষে কর্মজীবীদের ফেরা নিয়ে পাটুরিয়া থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। দিনাজপুর মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আজ 35 জনকে পুশিন করেছে বিএসএফ। গেল রাত থেকে সকাল পর্যন্ত তাদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রাত 2:30টার দিকে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে এক পরিবারের 14 জন সহ 15 জনকে পুশিন করা হয়। বিজিবি জানায় তারা গেল বছরের অক্টোবরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই যায়। চলতি মাসের 7 তারিখে ভারতের পুলিশ তাদের আটক করে। রাতে সীমান্তের আলো বন্ধ করে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এদিকে সকালে মৌলভীবাজারের বড়লেখার নিউ পাল্লাতল সীমান্ত দিয়ে নতুন করে 13 জনকে পুশিন করা হয়। পরে বিজিবির হাতে আটক হন তারা। অন্যদিকে ভোরে পঞ্চগড়ের সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী শিশুসহ 7 জনকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের আটক করে পুলিশে দেয় বিজিবি। দেশের বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে দ্বিতীয় বৃহত্তর চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে। গেল কয়েকদিনের অন্তত 20 থেকে 25 হাজার লবণযুক্ত চামড়া এখানে এসেছে। তবে ঈদের পরে আজ শুক্রবার প্রথম হাট হলেও সেভাবে জমে ওঠেনি বেচা কেনা। তাছাড়া চামড়া ক্রয় করার জন্য আসেনি ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিরা। প্রথম হাটের দিনে লবণযুক্ত গরুর চামড়া 800 থেকে 1100 টাকা এবং খাসির চামড়া 50 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। তবে সরকার চামড়ার সর্বনিম্ন মূল্য 1150 টাকা নির্ধারণ করলেও সে দামে দিচ্ছে না নাটোরের আড়ত মালিকরা। এবছর নাটোরের 5 থেকে 6 লাখ গরুর চামড়া এবং খাসি বকরি সহ অন্যান্য 7 থেকে 8 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত লক্ষাধিক কাঁচা চামড়া সংগ্রহ করেছে নাটোরের ব্যবসায়ীরা। 8 বছর আগে এই দিনে রাঙামাটিতে পাহাড় ধসে 120 জনের প্রাণহানির ঘটনা ঘটে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টনক নড়েনি প্রশাসনের। এখনও লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন বিভিন্ন পাহাড়ে। ভয়াল সেই স্মৃতি মনে হলে এখনও শিউরে ওঠেন রাঙামাটির বাসিন্দারা। তারা বলছেন, পাহাড় ধসের পর গঠন হয় একাধিক তদন্ত কমিটি। এছাড়া পাহাড় ব্যবস্থাপনা নীতি প্রণয়ন, পাহাড় খেকোদের শাস্তি, ঝুঁকিপূর্ণ বসতি সরানো, বৃক্ষরোপণ, আশ্রয় কেন্দ্র নির্মাণ সহ করা হয় নানা সুপারিশ, যার কোনোটি এখনও বাস্তবায়ন হয়নি। এখনও জেলার 110 উপজেলায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে লক্ষাধিক মানুষ। ব্যবস্থা না নেয় প্রতিনিয়তই বাড়ছে সেই সংখ্যা। আমার সমাজে 16 জন মানুষ মারা গেছে। ওই সময় প্রশাসনে আমাদেরকে আশ্বস্ত করছেন যে একটা স্থায়ী আশ্রয় কেন্দ্র খুলবে, কিন্তু আসলে আজ পর্যন্ত আমরা সেটার আলোর মুখ আমরা দেখিনি। পানিটা যখন পাহাড় থেকে নামে, ওটা যদি ড্রেনের মাধ্যমে নামানো যায় এবং সিঁড়ির দিয়ে এবং সিঁড়ির নিচে যদি ড্রেনের ব্যবস্থা থাকে পর্যাপ্ত, তাহলে মনে করেন এখান থেকে যদি 5-7টা যদি ড্রেনেজ ব্যবস্থা থাকে, তাহলে পাহাড় ধসটা অনেকটা কমে আসবে। আমরা পুনর্বাসনের কথা কইতেছি, পুনর্বাসনের দরকার আমরা সরকারের কাছে আমরা এই আবেদন। বান্দরবনের আলীকদমে ঘুরতে গিয়ে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার তৈনখালের আমতলী ঘাট থেকে স্মৃতি নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। গেল 9 জুন ট্যুর এক্সপোর্ট গ্রুপের 33 সদস্যের একটি পর্যটক দল আলীকদম যায়। তারা তৈনখাল দিয়ে দুর্গম ক্রিস্টং পাহাড়ে যাওয়ার সময় পাহাড়ি ঝিরি পার হওয়ার সময় প্রবল স্রোতে 3 জন ভেসে যায়। এদের মধ্যে গতকাল সকালে শেখ জুবাইরুল ইসলাম ও আজ সকালে স্মৃতি নামের
আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন হাসান চৌধুরী নামের একজন। লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল হোম গার্ড মোতায়েনে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্য সরকারকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার শুনানি শেষে ডিস্ট্রিক্ট বিচারক চার্লস ব্রেয়ার এই নির্দেশ দেন। জানান, ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি সংবিধানের 10ম সংশোধনী লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। উত্তর আয়ারল্যান্ডের ব্যালিমিনা শহরের দাঙ্গা ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরে। চতুর্থ দিনের মতো দাঙ্গায় নতুন করে সহিংস হয়ে উঠছে পোর্টারডাউন শহর। বৃহস্পতিবার শহরটিতে পেট্রোল বোমা, ইট পাটকেল ও আতশবাজির মাধ্যমে পুলিশের উপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দাঙ্গা পুলিশ। এদিকে ব্যালিমেনা শহরের পরিস্থিতি এখনও অশান্ত। অগ্নিসংযোগের পাশাপাশি চলছে লুটোতরাজ। গেল সপ্তাহে শহরটিতে স্থানীয় এক কিশোরীর উপর যৌন হয়রানির অভিযোগে আটক করা হয় 2 অভিবাসীকে। এরপর থেকে শুরু হয় অভিবাসী বিরোধী বিক্ষোভ, যা পরবর্তীতে পরিণত হয় দাঙ্গায়। টার্গেট করে হামলা চালানো হচ্ছে অভিবাসীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। হামলা থেকে বাঁচতে অনেকেই নিজের বাড়ির সামনে ঝুলিয়ে রাখছেন জাতীয়তার প্রমাণ। 2022 সাল থেকে এখন পর্যন্ত রাস্তা থেকে 1 লাখের বেশি অবৈধ গাড়ি জব্দ করেছে নিউ ইয়র্ক পুলিশ। এর মধ্যে রয়েছে অবৈধ মোটরসাইকেল, স্কুটার, এমনকি ভুতুড়ে গাড়ি। 2 শতাধিক গাড়ি ধ্বংস করা হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ এই উদ্যোগ নিয়েছে শহরের সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে, অপরাধ প্রবণতা কমাতে আর রাস্তায় সাধারণ মানুষের চলাফেরার জায়গা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মডেলের ফোন উন্মোচন করে আবারও তাক লাগিয়ে দিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন ডিজাইনের নিয়ে প্রতিষ্ঠানটি চীনের বাজারে আনতে যাচ্ছে আরও 4টি নতুন মডেলের ফোন। এবারে স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে পুরা 80, পুরা 80 প্রো, পুরা 80 প্রো প্লাস এবং পুরা 80 আলট্রা। ফোনগুলোতে 6.5 ইঞ্চির ফুল এইচডি সহ ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক চিপসেট, সেন্সর, কোয়াড ক্যামেরা সেটআপ, ফটো লেন্স, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। থাকছে ওয়্যারলেস সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড 5600 অ্যাম্পিয়ারের ব্যাটারি ও রিভার্স চার্জিং সাপোর্ট। পুরো প্রো সিরিজের দাম পড়বে $905, পুরা প্রো প্লাস সিরিজের ফোন $1114 আর 26 জুন লঞ্চ হবে পুরা আলট্রা সিরিজের ফোন, যা কিনতে ক্রেতাদের গুনতে হবে $1392। এবার খেলার প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে দেশ ছাড়ার আগে 1 বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। খারাপ সময়ে দায়িত্ব নিয়ে জানালেন বিশ্বকাপের আগে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে প্রস্তুত তিনি। আর প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কার সিরিজ জয়ের লক্ষ্যেই যাচ্ছেন তারা। এদিকে নাজমুল হোসেন শান্তর হঠাৎ অধিনায়কত্ব হারানো দলকে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে নিশ্চয়তা দিয়েছেন নতুন এই অধিনায়ক। ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ, আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে, যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে, হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে। সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারবে। শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই চ্যালেঞ্জ হবে, বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে দুপুরে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর। এই বহরে আছেন 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস সহ বাকি খেলোয়াড়রা। বেলা 12টার
বেলা 12:55 শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানে দেশ ছাড়েন তারা। এর আগে বৃহস্পতিবার দ্বীপ রাষ্ট্রটিতে গেছেন নাহিদ রানা, মাহিদুল অঙ্কন সহ 10 জন। দেশ ছাড়ার আগে ঈদুল আজহার ছুটি সংক্ষিপ্ত করে কয়েকদিন অনুশীলন ক্যাম্প করেছে জাতীয় দলের খেলোয়াড়রা। এছাড়াও এ দলের বিপক্ষে একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচও খেলছে তারা। 17 জুন গল টেস্ট দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। লর্ডসের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনন্য রেকর্ডের মালিক হলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে 28 রান দিয়ে 6 উইকেট শিকার করেছেন কামিন্স, যা এই মাঠে অধিনায়ক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। এ অর্জনে প্যাট কামিন্স ছাড়িয়ে গেছেন ইংলিশ কিংবদন্তি পেসার বব উইলসকে। 1982 সালে ভারতের বিপক্ষে লর্ডসে ম্যাচের দ্বিতীয় ইনিংসে 101 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন উইলস। এছাড়াও এই ম্যাচে আরও কিছু মাইলফলক স্পর্শ করেছেন অজি অধিনায়ক। ক্যারিয়ারের 68 ম্যাচে 300 উইকেট নিয়ে নাম উঠান অস্ট্রেলিয়ার অষ্টম বোলার হিসেবে 300 ক্লাবে। অন্যদিকে অধিনায়ক হিসেবে এখন কামিন্সের উইকেট সংখ্যা 136। পেস বোলিং অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধুমাত্র পাকিস্তানের ইমরান খান। ইমরানের উইকেট সংখ্যা 187। একইভাবে 5 উইকেট নেয়ার তালিকায় ইমরান খানের পরের অবস্থানে রয়েছেন প্যাট কামিন্স। পাকিস্তানের সাবেক অধিনায়ক ক্যারিয়ারে 12 বার পেয়েছেন ফাইফারের দেখা। অন্যদিকে সাদা পোশাকে কামিন্স 5 উইকেট নিয়েছেন 9 বার। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের মধ্যকার ঐতিহাসিক 3 ম্যাচের টি-20 সিরিজ। আগামী 27, 28 ও 30 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজায় হবে ম্যাচগুলো। নেপালের ক্রিকেট বোর্ডের আয়োজনে এই সিরিজটি হতে চলেছে নেপালের ক্রিকেটের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একই সঙ্গে এটি আইসিসি টি-20 বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ারকে সামনে রেখে নেপালের প্রস্তুতির অংশ হিসেবেও বিবেচিত হতে যাচ্ছে। অন্যদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজের মাধ্যমে আইসিসির সহযোগী দেশগুলোর ক্রিকেটের উন্নয়নে সহযোগিতাও করছে বলে জানা যায়। এদিকে বিশ্বকাপের আগে এমন একটি প্রতিদ্বন্দ্বিপূর্ণ সিরিজ নেপাল দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করছে 2 ক্রিকেট বোর্ড। বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সে যোগ দিলেন পাকিস্তানি স্টার বাবর আজম। নতুন মৌসুমে বিগ ব্যাশ মৌসুমে বাবর আজমকে দলে ভিড়িয়েছে সিডনি ফ্রাঞ্চাইজিটি। স্টিভেন স্মিথের দলে যোগ দিবেন পাকিস্তানি এই ড্যাশিং ব্যাটার। বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী প্রি সিজনে ড্রাফটে কেবল একজন বিদেশি সাইন করতে পারে দলগুলো। বাবর ও স্মিথ ছাড়াও দলে যুক্ত হয়েছেন শন অ্যাবট, জোয়েল ডেভিস, বেন ডোয়ারসুইস, জ্যাক এডওয়ার্ডস, মজেস হেনরিক্স, টড মার্ফি মিস, প্যারি, জস ফ্লিফ ও জর্ডান সিল্ক। প্রথমবারের মতো বিগ ব্যাশে দল পেয়ে দারুণ খুশি বাবর আজম। বাবর ছাড়াও শাহিন আফ্রিদি, সাদাব খান, হারিস রৌফ ও মোহাম্মদ রিজওয়ানও থাকবেন এবারের বিদেশি ড্রাফটে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।